প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি আমি এখন আপনাদেরকে করাবো সেটি হলো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2013 এসেছে। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে আসি। অঙ্কে কি বলা আছে? দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স অফ এ লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2014। বলা হয়েছে এ লিমিটেড এর 2014 সালের একটি ড্রায়া মিল নিম্নোক্ত দেওয়া হলো। প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড রিটার্ন আর্নিং স্টেটমেন্ট, এবং এখান থেকে ইনকাম স্টেটমেন্ট এবং রিটার্ন আর্নিং স্টেটমেন্ট প্রস্তুত করো। তো আমাদের এখানে দেখেন একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। তো সবচেয়ে মজার বিষয় হলো দেখেন এই ট্রায়াল ব্যালেন্সের কোনো যোগফল দেওয়া নেই, তবে আমাদের আগে দেখতে হবে এই যোগফলটা ঠিক আছে কিনা। কারণ আমরা জানি রেয়া মিলের দুই পাশে যদি ঠিক যোগফল একই না হয় তাহলে আমাদের আমাদের মূল অঙ্ক ব্যালেন্স শিট মিলবে না। তো আমাদের এই অঙ্কটি ঠিক রাখার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আগে রেয়া মিল তৈরি করতে হবে। আর রেয়া মিলের জন্য আমি একটি ছক এঁকেছি এখানে। রেয়া মিলটা অলরেডি আমি করেও ফেলেছি এখানে আপনাদের একটু সময় বাঁচানোর জন্য। তো সেই রেয়া মিলটা দেখেন, এখানে রেয়া মিলের দুই পাশে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটাই হলো আমাদের মিসিং অ্যামাউন্ট, অর্থাৎ যেটাকে আমরা ধরবো কি হিসাবে ধরবো সেটা একটা বিষয়। দেখেন আমাদের অ্যাডিশনাল ইনফরমেশনের ডিপ্রিসিয়েশন দেওয়া আছে। ডিপ্রিসিয়েশন অন মেশিনারি টু বি চার্জ অ্যাট 10%। তো ডিপ্রিসিয়েশন আমরা মেশিনারির উপর কাটবো 10%। তো আমাদের কিন্তু পুরো অঙ্কে কোনো জায়গায় মেশিনারি দেওয়া নেই। তাই আমরা র্যামিল করতে যে দেখলাম যে আমাদের ডেবিট পাশে পার্থক্য আসছে কত টাকা, 8,000 টাকা, আর সেটাকেই আমরা মেশিনারি হিসাবে ধরবো। তাই আমি এখানে দেখেন যে র্যামিলটা তৈরি করেছি, র্যামিলের টাকার অঙ্ক ঠিক আছে, দুই পাশেই ঠিক আছে। আর এদিকে যে যে আইটেম সেই আইটেম ডেবিট দিকেই, যে ক্রেডিট দিকে যে আইটেম সেই আইটেম ক্রেডিট দিকেই, শুধুমাত্র পার্থক্য আছে মোট টাকার। সেই মোট টাকা যে কয় টাকা পার্থক্য সেটা হলো 8,000, আর সেটাই আমরা এখানে মেশিনারি হিসাবে ব্যালেন্সিং ফিগার বলে লিখব। আর এটাই ছিল আমাদের সঠিক রেয়ামিল। তো আমাদের এই রেয়ামিলটা অবশ্যই অঙ্ক করার সময় করতে হবে, যেহেতু আমাদের এখানে রেয়ামিলটা মিলিয়ে দেওয়া নেই। আর যেহেতু আমাদের এখানে মেশিনারি দিলে ওই রেয়ামিলটা ওইভাবে মিলছে, আর যেহেতু আমাদের এখানে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হিসেবে দেওয়া আছে, তাই আমরা ওই মিসিং ফিগারটাকে আমরা এখানে মেশিনারি হিসাবেই ধরবো। তো দেখেন আমাদের যেহেতু প্রথমে ইনকাম স্টেটমেন্ট করতে বলেছে, তাই আমাদের ইনকাম স্টেটমেন্টের একটি ছক আঁকতে হবে। দেখেন এ লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014, এরপর পার্টিকুলার্স টাকা। তো ইনকাম স্টেটমেন্ট করতে হলে যে বিষয় আমাদের আগে মাথায় রাখতে হবে সেটা হলো যে দেখতে হবে এই অঙ্কটি আপনার কেনাবেচামূলক অঙ্ক, অর্থাৎ কেনাবেচামূলক ব্যবসা, না সেবামূলক ব্যবসা, না আপনার হলো উৎপাদনমূলক ব্যবসা। তো আমাদের এই অঙ্ক কেনাবেচামূলক ব্যবসা আমরা বুঝলাম। দেখেন অঙ্কে পারচেজ অ্যান্ড সেলস দেওয়া রয়েছে। তাহলে কেনাবেচামূলক অঙ্কের করতে হলে প্রথমে আমাদের রেভিনিউ, এখানে সেলস, আর সেইটাই আমাদের এখানে লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে লিখবো রেভিনিউ বলে, এরপরে আমরা এখানে লিখবো রেভিনিউ, যেহেতু আমাদের এখানে সেলস, আমাদের দেখেন সেলসের টাকা দেওয়া আছে 37,310 টাকা। তো আমরা এই 37,310 টাকা আগে লিখবো। দেখেন আমাদের এই সেলসের সাথে কোনো সমন্বয় বা রেয়ামিলে যে সেলসের সাথে যে কাজগুলো হয় সেইগুলো দেওয়া নেই, তো সমন্বয়ও দেওয়া নেই, তাই সেলসের সাথে আর কোনো কাজ আসবে না। তো এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে সেলস থেকে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড বলে। তো এই কস্ট অফ গুডস সোল্ড লেস আমরা দিলাম, কিন্তু এই কস্ট অফ গুডস সোল্ড কি? কস্ট অফ গুডস হলো বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ যে পণ্যটা আমি বিক্রি করেছি তার পেছনের ব্যয়। কোন জাতীয় ব্যয়? তার ক্রয় সংক্রান্ত বা তার পেছনে ক্রয় সংক্রান্ত যাবতীয় ব্যয়, অর্থাৎ যাবতীয় প্রত্যক্ষ ব্যয় নিয়ে আমরা এই কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করি, যার ওপেনিং ইনভেন্টরি প্রথমে আসে। তো ওপেনিং ইনভেন্টরিটা আমরা আগে লিখি, যেটা একটি প্রত্যক্ষ খরচ। তো ওপেনিং ইনভেন্টরি আমাদের অঙ্কে দেখেন র্যামিলে দেওয়া আছে, সেটা হলো ওপেনিং, দেখেন স্টক 1/1/2014, অর্থাৎ 1/1/2014 3,400, এটা আমাদের আগে লিখতে হবে। তো এর সাথে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের অ্যাড পারচেজ, আমাদের পারচেজ যোগ করতে হবে। তো আমাদের দেখেন অঙ্কে পারচেজ আছে 29,160। তবে কথা আছে যে এই পারচেজের সাথে যদি কোনো সমন্বয় থাকতো অঙ্কে নিচেই, অথবা রেয়ামিলের ভিতরে পারচেজ রিটার্ন বা পারচেজ ডিসকাউন্ট থাকতো, সেটা আমাদের যোগ বা বিয়োগ যেটাই হোক হতো সমন্বয় থাকলে, কিন্তু সেটা নেই, তাই আমাদের আসবে না। আর দেখতে হবে যে আমাদের অন্যান্য আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা, যেমন ওয়েজেস, ট্রান্সপোর্টেশন ইন ইত্যাদি। এগুলো যদি থাকতো তো আমরা এইগুলো এখানে নিয়ে আসতাম, যেহেতু আমাদের নেই তাই আমরা এই টাকাটা এখন যোগ করে নিচেই বসাবো। আর যোগ করলে আমাদের যেটি হয় সেটি হলো আমাদের 32,560। তো আমরা এখানে 32,560 বলে লিখলাম। এইটাকে আমাদের লিখতে হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস। তো আমরা সেটা এখানে লিখি, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল।
মানে বিক্রয়যোগ্য পণ্য এক কথায়। এর থেকে এবার আমরা কি করব, লেস ক্লোজিং ইনভেন্টরিটা আমরা বাদ দেব। ক্লোজিং ইনভেন্টরি মানে যে পণ্যটা আমার এখনও বিক্রি হয়নি, অর্থাৎ কারবারে অবিকৃত অবস্থায় আছে, আর সেটা বাদ দিলেই আমি পাবো কতটুকু পণ্য বিক্রি হয়েছে, তার মূল্য কত তা পেয়ে যাব। তো আমাদের এখানে দেখেন ক্লোজিং ইনভেন্টরি আমাদের অঙ্কে দেওয়া আছে 12,500 টাকা। তো আমরা সেই 12,500 টাকা আমরা বাদ দিয়ে আমরা এখানে টাকাটা লিখব, অর্থাৎ আমাদের আসবে 20,060 টাকা। তো আমরা সেই 20,060 টাকা এখানে লিখি। তো তার আগে আমি আরেকটু কথা বলি যে আমাদের এখানে যে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া রয়েছে, এই অ্যাডিশনাল ইনফরমেশনে যদি আমরা জার্নাল করে অঙ্ক করি, অর্থাৎ এন্ট্রি দিয়ে, তাহলে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যদিও এটা অঙ্কের অঙ্ক না, আপনাদের বোঝানোর সাথে আমি এই সমন্বয় জাবেদাগুলো আগে করে নিই। তো আমাদের দেখেন সমন্বয় জাবেদার প্রথমে আছে ক্লোজিং স্টক। তা ক্লোজিং স্টকে যদি আমরা জার্নাল দিই, তাহলে জার্নাল আসবে ক্লোজিং স্টক ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট টাকা আসবে 12,500। এই জার্নালগুলো যদি আমরা আগে দিয়ে দিই তা আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। দেখেন এখানে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট হয়েছে ক্লোজিং ইনভেন্টরির জন্য, তাই দেখেন কস্ট অফ গুডস সোল্ড থেকে ক্লোজিং ইনভেন্টরি আমরা বাদ দিলাম, সেই জন্যই দেখেন 12,500 তো আমরা বাদ দিলাম এখানে। তো এরপরে দেখেন দ্বিতীয় যে জার্নাল আমাদের আছে সমন্বয়, মেক এ প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাট 10% অন ডেটর্স। বলা হয়েছে ডেটর্সের উপর 10% সঞ্চিতি কাটো। তো ডেটর্সের উপর যদি আমরা সঞ্চিতি করি, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের উপর, তাহলে আমাদের জাবেদা আসে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স আমি সংক্ষেপে লিখি অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, টাকা আসবে আমাদের 10% করলে যেটা হয়। তো আমাদের এখানে ডেটার্স আছে 14,200, আর তার 10% করলে আমাদের আসে 1,420 টাকা। আর এই 1,420 টাকার জন্যই আমাদের ব্যাড ডেট এক্সপেন্স যেটা খরচ ডেবিট, আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। আমি যদিও এই অ্যাডজাস্টিং এন্ট্রিসের যে আমি নিয়ম আপনাদের শেখাচ্ছি না, আমি শুধু জাস্ট এন্ট্রিটা দিচ্ছি, এর নিয়মের আমি আগে ভিডিও দিয়েছি, আপনারা সেগুলো দেখে নেবেন। সামনে যদি সুযোগ পাই আমি আরও ভিডিও দেব। এরপর দেখেন ডিভিডেন্ড প্রপোস্ট মানে প্রস্তাবিত লভ্যাংশ। তো দেখেন লভ্যাংশ আমাদের 10% বলেই দিয়েছে, তাহলে আমাদের এই লভ্যাংশটা কাটতে হয় ক্যাপিটালের উপর। তো আমাদের কমন স্টক ক্যাপিটাল যেটা আছে, সেই ক্যাপিটাল হলো 40,000। তো দেখতে হবে এই অঙ্কের ভিতরে দেখেন কল সিনেরিয়ার আছে, মানে অনাদায়ী তলব। আর মনে রাখবেন এই ক্যাপিটাল থেকে এই অনাদায়ী তলব 500 টাকা বাদ দিলে হয় 39,500। এই 39,500 টাকার উপরে আমার 10% কাটতে হবে, আর যেটা আসবে হলো আমার 3950 টাকা। আর সেটার জন্য জাবেদা দিতে হবে ডিভিডেন্ড, যেহেতু প্রপোজ ডিভিডেন্ড, তার মানে ডিভিডেন্ড ডেবিট, ডিভিডেন্ড অথবা রিটেন আর্নিং ডেবিট, আর ডিভিডেন্ড পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট 3950। মনে রাখবেন এই যে এই ডিভিডেন্ড ডেবিট আর রিটেন আর্নিং ডেবিট মানেই হলো এই ডিভিডেন্ড আমরা রিটেন আর্নিং থেকে বাদ দিই, আর ডিভিডেন্ডের ফলে রিটেন আর্নিং হ্রাস পায়। আর আমরা জানি রিটেন আর্নিং ক্রেডিট উদ্বৃত্ত, আর রিটেন আর্নিং যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়। আর যেহেতু রিটেন আর্নিং এখনও পেমেন্ট করা হয়নি, তাই ডিভিডেন্ড পেবল ক্রেডিট করা হয়েছে, সরি ডিভিডেন্ড যেহেতু পেমেন্ট করা হয়নি তাই ডিভিডেন্ড পেবল ক্রেডিট করা হয়েছে। তার মানে এক কথায় ডিভিডেন্ডের জন্য রিটেন আর্নিং থেকে বাদ যায়, তাই রিটেন আর্নিং ডেবিট, আর ডিভিডেন্ড পেবল যেহেতু এখনও পেমেন্ট করা হয়নি তাই ক্রেডিট। এরপর দেখেন ডি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, অর্থাৎ জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে বলা হয়েছে 1,000 টাকা। তো মনে রাখবেন আমরা রিটেন আর্নিংয়ে যাবতীয় প্রফিট এসে জমা হয়, সেখান থেকে আমরা বিভিন্ন ফান্ডে বা বিভিন্ন কাজে ট্রান্সফার করি প্রফিট। তো সেই রকম আমরা জেনারেল রিজার্ভেও ট্রান্সফার করছি 1,000 টাকা, আর যার জন্য আমাদের জার্নাল হবে রিটেন আর্নিং ডেবিট, যেহেতু আমরা রিটেন আর্নিং থেকে ট্রান্সফার করছি আর রিটেন আর্নিং হ্রাস পাচ্ছে তাই রিটেন আর্নিং ডেবিট 1,000, আর জেনারেল রিজার্ভ ক্রেডিট 1,000 টাকা। এরপরে দেখেন ডিপ্রিসিয়েশন অন মেশিনারি টু বি চার্জ অ্যাট 10%। তো আমাদের দেখেন যে ডিপ্রিসিয়েশন 10% কাটতে বলেছে মেশিনারির উপর। তো মেশিনারি আমরা যেহেতু আমাদের মূল অঙ্কে ছিল না, আমরা এখানে যে নতুন করে যে ট্রায়াল ব্যালেন্স করে ট্রায়াল ব্যালেন্স করেছি সেখানে 8,000 ব্যালেন্সিং ফিগার পেয়েছি, সেটাই মেশিনারি, আর তার উপরে আমরা 10% কাটবো, কাটলে আমাদের হবে 800, আর যেটার জন্য আমাদের জাবেদা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 800, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট হবে 800। দেখেন আমাদের সমন্বয় শুধু যে এই নিচেই অ্যাডিশন থাকে তা না, আমাদের র্যামিলেও কিন্তু কিছু সমন্বয় থাকে, যেমন 5% ইনভেস্টমেন্ট 1714, তার মানে 1/7/2014, তার মানে আমাদের 5% বিনিয়োগ করা হয়েছে এই তারিখে, কত টাকা 20,000 টাকা, তাহলে আমরা 5% সুদ কাটতে হবে, এটাও আমাদের একটি সমন্বয়। তো এই যে
5% আমরা যদি 20,000 টাকার উপর কাটি তো 1,000 টাকা হয়, যেটা আমাদের পার্সেন্টেজ বলতেই আমরা 1 বছরকে বুঝি। আর এই 1 বছরের যদি 1,000 হয় তার আমরা বের করব 6 মাসে, যেহেতু আমরা এই তারিখে বিনিয়োগ করেছি আর আমরা 31 ডিসেম্বর তারিখে আমরা অঙ্ক করছি, তার মানে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমার সময় হচ্ছে 6 মাস। আর 6 মাসের সুদ নিশ্চয়ই তার অর্ধেক, অর্থাৎ 500 হবে। আর আমরা কাটার সিস্টেমটা হলো যে আমাদের 5% করে যা হবে তাকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, অথবা 2 দিয়ে ভাগ। সেটার জন্য আমাদের যাবে দেওয়া হবে, আমরা এখানে এফ বলে লিখি, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট। যেহেতু ইন্টারেস্ট আমরা এখনও পাইনি তাই ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট 500। আর আমাদের এখানে ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট কত, 500 টাকা। তো আমরা এবার ইনকাম স্টেটমেন্ট শুরু করি। তো ইনকাম স্টেটমেন্ট যেহেতু আমরা কিছু করে ফেলেছি, এখানে এবার এই কস্ট অফ গুডস সোল্ড এই 20,060 এই টাকা আমরা এই সেলস থেকে বাদ দেব। আর বাদ দিলে আমরা যেটা পাবো 17,250। আর এটা আমাদের গ্রস প্রফিট। এবার এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বলে বাদ দেবো। তো আমাদের দেখেন এই অপারেটিং এক্সপেন্স, তো মাইনাস, আমরা এখানে মাইনাস দিই। তো অপারেটিং এক্সপেন্সে আমাদের এখানে কি কি আছে দেখেন, আমরা এক এক করে সেগুলো একটু বসাই। তো আমাদের দেখেন প্রথমে আছে আমাদের এক্সপেন্স। তো আমাদের এক্সপেন্স বলেই দেওয়া আছে, আমরা সেটা আগে এখানে লিখবো এক্সপেন্স। তো আমাদের এক্সপেন্স এখানে আছে আমাদের 2820 টাকা, অর্থাৎ 2820 টাকা। আমরা প্রথম টাকার ঘরে লাগবো। এরপরে দেখেন স্যালারিজ, যদিও এইগুলোর সাথে আমাদের কোনো সমন্বয় নেই তাই এইগুলো সরাসরি বসে যাবে। স্যালারিজ দেখেন 3100। এরপরে আমাদের ইনভেস্টমেন্ট, এটা পরে যাবে, ইন্টারেস্ট যেটা, এটা আমরা নন অপারেটিং ইনকাম বলে লাগবো। এরপরে দেখেন ট্যাক্স, এরপরে আমাদের আর নেই। এবার আমরা যে সমন্বয় জার্নাল দিয়েছিলাম সেখান থেকে কোনো খরচ পাই কিনা দেখি। প্রথমে দেখেন ব্যাড ডেট এক্সপেন্স, যেটা আমাদের খরচ, সেটা আমরা এখানে অবশ্যই লাগবো। দেখেন জার্নাল করার পরে আমাদের এই সুবিধাটা যে আমরা এখান থেকে জার্নালে যে খরচ পেয়েছি, খরচ হিসেবে যেগুলো আমরা এখানে ডেবিট অথবা ক্রেডিট করেছি সেইগুলো এখানে আসবে। খরচ হিসেবে ডেবিট করলে এখানে যোগ, আর খরচগুলো যদি আমরা ক্রেডিট করতাম তাহলে সেই খরচ থেকে এখানে বিয়োগ হতো, যদিও সেই রকম আইটেম এখানে নেই। তাহলে আমরা এখানে লিখবো ব্যাড ডেট এক্সপেন্স। তো আমাদের ব্যাড ডেট এক্সপেন্স ছিল আমাদের 1420 টাকা। এরপরে দেখেন আমাদের আছে হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তো আমরা এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটাও লিখবো। তো আমাদের এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমাদের 800। এবার আমরা এই 4টি টাকা যোগ করব, যোগ করে আমরা শেষ, অর্থাৎ এইখানে আমাদের যোগ করলে হবে 8,140 টাকা। আর এইটা আমাদের বাদ দিলে হবে আমাদের 9,110 টাকা। আর যেটাকে আমরা লিখব নিট অপারেটিং ইনকাম। এবার আমরা এখান থেকে নন অপারেটিং আমরা যোগ করব। তো আমরা এখানে অ্যাড নন অপারেটিং ইনকাম। তো নন অপারেটিং ইনকাম আমাদের এখানে একটি আছে, যেটা হলো আমাদের ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। দেখেন এখানে আয় কিন্তু সর্বদাই ক্রেডিট হয়, তাই দেখেন ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট হয়েছে। আর যেটা আমরা এখানে যোগ করব, তো আমরা এখানে ইন্টারেস্ট ইনকাম বলেও লিখতে পারি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বলেও লিখতে পারি। তো আমরা এখানে ইন্টারেস্ট ইনকাম বলেই লিখি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট বলে লিখি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। ইনভেস্টমেন্ট, আমাদের এখানে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট ছিল কত, 500। আর এই 500 যোগ করলে আমাদের হবে 9,610 টাকা। আর যেটাকে আমরা লিখবো নিট ইনকাম বিফোর ট্যাক্স, নিট ইনকাম বিফোর ট্যাক্স। এবার আমরা এর সাথে লেস্ট এই ট্যাক্স যদি আমাদের এই অঙ্কে দেখেন, আমাদের এখানে ট্যাক্স পেইড আছে। তো আমরা সেই ট্যাক্স পেইডটা আমরা এখান থেকে বাদ দেব, ট্যাক্স পেইড। তো আমাদের দেখেন এখানে ট্যাক্স পেইড ছিল আমাদের 3,100। তো আমাদের এই সেই 3,100 আমরা এখান থেকে বাদ দিই। আর 3,100 আমাদের এখানে বাদ দিলে আসবে হলো আমাদের 6,510 টাকা। আর যেটাকে আমরা এখানে লিখবো নিট ইনকাম বলে, নিট ইনকাম। এটাই ছিল আমাদের ইনকাম স্টেটমেন্ট। এরপরে আমরা যেটা করব সেটা রিটেন আর্নিং স্টেটমেন্ট, যার জন্য আমি আগে থেকেই ঘর কেটে রেখেছি। আমরা রিটেন আর্নিং স্টেটমেন্টটা শুরু করি। এখানে দেখেন রিটেন আর্নিং স্টেটমেন্টের ছকটা হলো এ লিমিটেড রিটেন আর্নিং স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014। এরপরে
তো দেখেন এই রিটেন আর্নিং স্টেটমেন্টটা হলো যেখানে এসে আমাদের কারবারের লাভটা এসে জমা হয় এবং সেখান থেকে বিভিন্ন ডিভিডেন্ড প্রদান করা হয় বা বিভিন্ন ফান্ডে ট্রান্সফার করা হয়। তো দেখেন সেই রিটেন আর্নিংয়ের ওপেনিং ব্যালেন্স আমাদের যেটা রেয়া মিলে ছিল সেটা আমরা আগে লিখব। তো আমাদের এটা ওপেনিং ব্যালেন্স বলে আগে আমরা লিখি ওপেনিং ব্যালেন্স। তো ওপেনিং ব্যালেন্স আমাদের ছিল কত 6050 টাকা। এর সাথে আমাদের যোগ হবে প্রফিট, অর্থাৎ যে প্রফিটটা আমরা একটু আগে করলাম। তো আমাদের সেটা লিখতে হবে কারেন্ট ইয়ার প্রফিট। তো এই কারেন্ট ইয়ার প্রফিট আমরা একটু আগে যে অঙ্কটি করলাম সেটা, অর্থাৎ আমাদের এখানে 6510 টাকা, এটা আমাদের যোগ হবে। তো 6510 টাকা আমরা এটা যোগ করি, আর যোগ করলে আমাদের এখানে হবে 12560 টাকা। এরপরে আমরা এইবারে দেখব যে আমাদের এই যে রিটেন আর্নিং থেকে কোনো ডিভিডেন্ড বা জেনারেল রিজার্ভে ট্রান্সফার হয়েছে সেগুলো আমাদের যেটা জার্নালে আমরা পেয়েছি সমন্বয় থেকে। তো আমাদের দেখেন এখানে ডিভিডেন্ড যেটা প্রপোজড ছিল সেটার জন্য ডিভিডেন্ড অথবা রিটেন আর্নিং ডেবিট। তো দেখেন রিটেন আর্নিং ক্রেডিট আইটেম, আর সেটা যদি ডেবিট হয় তার মানে বিয়োগ, তার মানে এই ডিভিডেন্ড প্রপোজডের জন্য আমাদের রিটেন আর্নিং থেকে কি হবে এখন বিয়োগ হবে। তাই আমরা এখানে লিখবো ডিভিডেন্ড, প্রপোজড ডিভিডেন্ড বলে লিখবো আমরা প্রপোজড ডিভিডেন্ড। তো ডিভিডেন্ডটা আপনি কিভাবে বের করলেন সেটা যদি আপনি দেখিয়ে দেন তাও হবে। যেহেতু আমাদের এখানে ক্যাপিটাল ছিল আমাদের 40,000, আমরা লিখলাম এই 40,000, আর আমাদের কলস ইন এরিয়া ছিল আমাদের এখানে 500, এই 500 বাদ দেবো -500। এর উপরে আমরা এবার এই যে প্রপোজ ডিভিডেন্ড অর্থাৎ কয় পার্সেন্ট 10% কাটবো, আর যেটা কাটলে আমাদের এখানে হবে 3950 টাকা, 3950 টাকা। যদিও লাইনটা হয়েছে এই 3950 টাকা আমরা এবার বাদ দেব। বাদ দিলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই, বাদ মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেট দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নেই। এরপরে আমরা এখান থেকে যে আইটেমটি বাদ দেবো সেটি হচ্ছে যে আমাদের এই জেনারেল রিজার্ভে আমরা ট্রান্সফার করছি 1000, এটা। তো আমরা সেটা এখানে জেনারেল রিজার্ভ বলে আমরা এখান থেকে আগে এটা আমরা বিয়োগ করব, আর বিয়োগ করলে আমাদের হয় 8610 টাকা। আর জেনারেল রিজার্ভে ট্রান্সফার করছি আমরা এখানে 1000, যেহেতু দেখেন রিটেন আর্নিং ডেবিট হয়েছে তার মানে রিটেন আর্নিং থেকে এখানে বাদ যাবে, আর বাদ দিলে আমাদের এখানে আসে হলো 7610। এটাই ছিল আমাদের এন্ডিং ব্যালেন্স রিটেন আর্নিংয়ের। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।